যে আমাদের এরকম দুটো জোন আমরা বানিয়েছি, উপরেরটা হচ্ছে n প্লাস p প্লাস, p প্লাস ছিল, নিচে ছিল n প্লাস, এবং বলেছিলাম যে পুরোটা n ওয়েলের মধ্যে আছে। এটা মাত্র একবারই দেখাবো, আর থাকবে না পরে। এবং বলেছিলাম মাঝখান দিয়ে পলি কানেকশন থাকবে গেট হিসাবে, এখানে পলি ছিল, একইভাবে নিচেও পলি ছিল, কারণ এরা হচ্ছে গেট, পলি এক্সটেন্ডেড থাকবে সেটাও বলেছি। আর বলছিলাম মাঝখানে আমরা এই মাঝখানের জোনটার মধ্যে পলি দিয়ে কানেকশন দিব, আমরা এখানে মেটাল দিয়ে দিব না, কারণ আপনি যদি এখানে মেটাল 1 ব্যবহার করেন তাহলে ইভেন্চুয়ালি আপনি আর অন্য কোনো কানেকশনের জন্য মেটাল ব্যবহার করতে পারবেন না, বিকজ ওই মেটালটা এখান দিয়ে ক্রস করলেই পলি আর মেটাল শর্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার গেট সিগন্যালের সাথে আপনার ইন্টারনাল সিগন্যাল শর্ট হয়ে যাবে, যেটা আমাদের ডিজায়ার্ড না, সার্কিট বিহেভ করবে উল্টাপাল্টা হবে। ঠিক আছে, এই কারণে আমরা যতটুকু ছোট ছোট কানেকশন, অবশ্যই ছোট, বড় হলে কিন্তু হবে না, এমন হবে না যে আপনার সার্কিটের এক প্রান্তে ছিল একটা, অন্য প্রান্তে আছে আরেকটা, এই দুই প্রান্তকে আপনি পলি দিয়ে কানেক্ট করবেন, এগুলা কিন্তু হবে না, সেটা করা যাবে না। সেক্ষেত্রে আমাদের মেটালের হেল্প নিতে হবে, কিছু করার নাই। কিন্তু যদি কাছাকাছি থাকে, যেমন এখানে খুব কাছাকাছি আছে, তখন আমরা পলির রেজিস্ট্যান্স বেশি হওয়া সত্ত্বেও কাছাকাছি থাকার জন্য এটা অ্যালাউ করব, তাদেরকে কানেক্ট করতে দিতে দিব, বিকজ এত তারা কাছাকাছি আছে যে এটার জন্য যে রেজিস্ট্যান্সটা ওখানে ফর্ম করছে সেটা খুবই সামান্য। বুঝতে পেরেছেন? এই কারণে আমরা অ্যালাউ করব। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখন মাঝখানের এই পলি আর পলির গেট কানেকশনটা দিব আমরা পলি দিয়ে। সো গেট কানেকশন দিয়েছি পলি দিয়ে। আচ্ছা, আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমাদের এখানে সকল যত লেআউট আমরা আঁকবো তাদের সবার লেংথ, প্রত্যেকটা প্রত্যেকটা এনমস এবং পিমস এর লেংথ শুরুতে বলেছিলাম কি, কোর্স কোন একটা ক্লাসে বলেছিলাম যে তারা ফিক্স থাকবে এবং তারা মিনিমাম ভ্যালু। বলেছিলাম না যে এল সবার, এনমস এবং পিমস সবার এল সমান এবং এল এর ভ্যালু মিনিমাম এবং এটা ফিক্স জি থাকবে স্যার। মিনিমামে। এই মিনিমাম ভ্যালুটাকে বলা হয় ফিচার সাইজ, এই মিনিমাম ভ্যালুটাকে বলা হয় ফিচার সাইজ। ফিচার সাইজ অথবা এফ, যেটাকে আমরা লিখি টোয়াইস ল্যামডা দিয়ে, ল্যামডা সাম ভ্যালু, তার দ্বিগুণ ভ্যালুকে বলা হচ্ছে ফিচার সাইজ। এই এফটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। তার মানে আমাদের এই চ্যানেলের লেংথ কোনটা, বলেন তো চ্যানেলের লেংথ কোনটা? এটা চ্যানেলের লেংথ না, এটা হচ্ছে এফ। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আমাদের নিচে যে এনমসটা ক্রিয়েট করেছি সেই এনমস এর উইডথ যদি আমি লিখি, এই এনমস এর উইডথ হচ্ছে এতটুকু, এন এর উইডথ, এটা কি সত্য? আর পিমস এর উইডথ হচ্ছে এতটুকু, পিমস এর লেংথ হচ্ছে এতটুকু, এনমস এর লেংথ হচ্ছে এতটুকু। দেখেন, যাই মাত্র বললাম এটা আপনারা সবাই কি ক্লিয়ার? প্রশ্ন থাকলে করতে পারেন। তার মানে এটা হচ্ছে আমাদের লেংথ এই বরাবর, আর উইডথটা হচ্ছে এই বরাবর, নিচেরটা এনমস বলে এন, উপরেটা পিমস বলে পি, এবং এদের গেটকে আমি কানেক্ট করেছি পলি দিয়ে। এখন আমাদের সোর্স আর ড্রেইন ডিফাইন হবে কিভাবে? ভিএসএস এবং ভিডিডি কানেকশনের উপর নির্ভর করে সোর্স এবং ড্রেইন ডিফাইন হবে। এখন ধরেন আমাদের নিচে এনমস, তো এখানে একটা ভিএসএস বা গ্রাউন্ডের রেইল আছে, রেল মানে হচ্ছে একটা তার আছে, এটা মেটাল 1, এটা মেটাল 1। আচ্ছা, বেটার হয় যদি আমি মেটাল 1 কে ব্লু দিয়ে আঁকি, বিকজ আপনারা ল্যাবে দেখবেন আপনাদের মেটাল 1টা ল্যাবে ব্লু কালার। ঠিক আছে, মেটাল 1। আর উপরে একটা আছে ভিডিডি মেটাল 1। ঠিক আছে, এখন এই নিচের এনমস এর একটা ড্রেন একটা সোর্স থাকবে, নিচের এই এনমস এর যেটা সোর্স সেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, তাই না? সো ধরেন এই পাঁচটা সোর্স আর এই পাঁচটা ড্রেন, উপরেও পিমস এর জন্য এই পাঁচটা সোর্স এই পাঁচটা ড্রেন বানাচ্ছি আমরা। তার মানে এনমস এর যেটা সোর্স, এনমস এর যেটা সোর্স সেটা আমাদের ভিএসএস এর সাথে কানেক্টেড থাকবে। সো এনমস এর যে সোর্স, এই সোর্সটাকে আমরা
ভিএসএস এর সাথে কানেকশন দিব। ঠিক আছে, তার মানে দেখেন আমি একটা মেটাল 1 সোর্স থেকে নিয়ে আসলাম, এনে এই যে মেটাল 1 সোর্স থেকে নিয়ে এসে আমাদের এই ভিএসএস এর যে মেটাল 1 ছিল তার উপরে ফেলে দিলাম, বিকজ দুইটা মেটাল 1 তো একই লেয়ার, তার মানে একটা তার এনে আরেকটার উপর ফেলে দেওয়া মানে দুটার সাথে লেগে গেল, বিকজ তারা একই লেয়ারে আছে, তাদের মাঝখানে কোনো গ্যাপ নাই, তারা তো একই লেয়ার। কিন্তু এইখান থেকে যে আমি এনেছি, এখান থেকে যে আমি এখানে আনলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মেটাল আছে, আর নিচে কি আছে, নিচে হচ্ছে এটা আপনার সিলিকনের সারফেস। তাহলে সিলিকন আর মেটালের মাঝখানে কানেকশন দেওয়া হয় কি দিয়ে? সিলিকনের মধ্যে আপনার এন টাইপ ডিফিউশন ছিল, এই সিলিকনটা হচ্ছে সিলিকনের মধ্যে আপনারা এন প্লাস টাইপের ডিফিউশন দিয়ে দেখেছেন। এই সিলিকন আর আমাদের আঁকা এই যে মেটাল 1টা আছে, এই যে মেটাল 1টা আছে, এদের মাঝখানে কানেকশন দেয় কি দিয়ে বলেন তো? আগের দিন বলেছিলাম সিলিকন যেটা এন প্লাস সেটা আর মেটালের মাঝখানে কানেকশন দেয় কি দিয়ে? কি দিয়ে কানেকশন দেয়? আপনার মেটাল 1 উপর দিয়ে যাচ্ছে, নিচে আছে সিলিকন, এই দুটার মাঝখানে যখন আপনি কানেকশন দিবেন কি দিয়ে কানেকশন দিবেন? মেটাল 1 যাচ্ছে উপর দিয়ে, নিচে আছে সিলিকন, আপনি এই দুটার মাঝখানে যখন কানেকশন দিবেন আপনি সেখানে ড্রিল করে ছিদ্র করে মেটাল ঢেলে দিয়েছিলাম না আগের দিন, যেটাকে বলেছিলাম কন্টাক্ট কাট, মনে পড়ে? জি স্যার। আমাদের এই ডিফিউশন জোন আর যে মেটাল 1 এসছে এর মাঝখানে তো কানেকশন ক্রিয়েট করতে হবে। এই এভাবে যখন আঁকবো আপনারা বুঝবেন এটা হচ্ছে কন্টাক্ট কাট, মানে ওই বরাবর ড্রিল করে ছিদ্র করে মেটাল 1 ঢেলে দেওয়া হয়েছে। সো যখন আপনি ছিদ্র করে মেটাল 1টা ঢেলে দিলেন তখন আপনার এই সোর্স মানে হচ্ছে এই পয়েন্টের সাথে, এই জোনের সাথে এই মেটাল 1টা কানেক্টেড হয়ে গেল। তার মানে আমাদের এখান থেকে এই ভিএসএস এর যেই গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটা কিন্তু আলটিমেটলি আমাদের এই সোর্স পাচ্ছে। বুঝতে পেরেছেন এটা? একই কাজ আপনাকে উপরেও করতে হবে, উপরেও ভিডিডির সাথে আপনারা যখন কানেকশন দিবেন এরকম ভাবে একটা মেটাল টেনে দিয়েছেন, যখন মেটাল টানলেন তখন এই মেটালের এক প্রান্ত গিয়েছে ভিডিডির সাথে, ওটা তো মেটাল 1, আপনি টেনেছেন মেটাল 1, তো তারা লেগে গেল, কোনো সমস্যা নাই। এবং এই জন্য যখন লেগে গেল তখন আসলে আঁকা হয় কি হবে, আঁকা হয় ওভারল্যাপটা দেয়া হয় না, ওভারল্যাপটা দেয়া হয় না, আঁকা হয় হচ্ছে আসলে এভাবে যে এখান থেকে নিয়ে, ওভারল্যাপের কিছু নাই কারণ তারা তো একই লেয়ার, এভাবে দেয়। কিন্তু এই সোর্স পয়েন্টে এসে, এই পয়েন্টটাতে এসে এইখানে কিন্তু মেটাল 1 এসছে আর নিচে আছে সিলিকন, তার মানে আমাদের কিভাবে কানেকশন দিতে হবে, কি দিয়ে? কন্টাক্ট দিয়ে, ড্রিল করে কন্টাক্ট কাট। তার মানে আপনাদের এই সোর্স ভিডিডি পাচ্ছে, নিচের সোর্স গ্রাউন্ড পাচ্ছে, পিমস এর সোর্স ভিডিডি পেলো, নিচেরটা গ্রাউন্ড পেলো। এখন আপনার এই সার্কিটের দিকে তাকান, সার্কিটে আপনারা উপরের সোর্স কানেক্ট করেছেন ভিডিডি তে, চমৎকার, নিচের সোর্স কানেক্ট করেছেন গ্রাউন্ডে, চমৎকার, মাঝখানে এই পিমস এর ড্রেন আর এনমস এর ড্রেন কানেক্টেড হবে না? জি স্যার। তাহলে সেটা কানেকশন দিব আবার, কানেকশন দেওয়া মানে হচ্ছে মেটাল 1 দিয়ে কানেক্ট করবেন, তাহলে এই পার্ট আর এই পার্ট কানেক্ট করতে হবে মেটাল 1 দিয়ে, তাহলে আমি মেটাল 1 টানি। আচ্ছা এই যে টানলাম, টানলেই কিন্তু কানেকশন হয় নাই, কারণ মেটাল 1 গেছে উপর দিয়ে, আপনার ওই সোর্স আর ড্রেন আছে নিচে, মাঝখানে আমাকে কি করতে হবে? ড্রিলিং কন্টাক্ট বা কাট। কন্টাক্ট। হ্যাঁ, এই যে ঠিক আছে। আচ্ছা, এই ডায়াগ্রামটা এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এর পরের বক্তব্য হচ্ছে, আমরা বলেছিলাম সিগন্যাল সবসময় দিব, মানে আমার ইনপুট আউটপুট গুলো সবসময় লাগবে হচ্ছে মেটাল 1 এর গায়ে বা মেটাল 1 এর মধ্যে, বাইরে থেকে ইনপুট আউটপুট এসে মেটাল 1 এ আসবে। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুটটা দেওয়ার কথা কোথায়? গেইটে না? আমরা ইনপুট দিব কোথায়? গেইটে। এখানে গেইটটা কি দিয়ে তৈরি এখন? পলি দিয়ে। সিলিকন ডাইঅক্সাইড বা পলি।
পলি দিয়ে তৈরি, কিন্তু কিন্তু আমার ইনপুটটা দিতে হবে কিসের মধ্যে? মেটাল ওয়ানের মধ্যে। ইনপুটটা আমাদের এখন তৈরি গেটটা তৈরি হয়েছে বা ইনপুটটা তৈরি হচ্ছে পলি দিয়ে, আমাকে দিতে হবে মেটাল ওয়ানের মধ্যে। তার মানে হচ্ছে আপনার এই মাঝখানে যে গেটটা ছিল, গেটের কানেকশন, এখানে আপনি একটু বড় একটা জোন বানান, একটু বড় বানান। এই পুরোটাই পলি, ঠিক আছে? তারপর তার উপরে আপনি একটা মেটালের টুকরা নিয়ে আসেন। দেখেন এই টুকরাটা কিন্তু পাশেটার সাথে যাতে টোকা না লাগে, কানেকশন যাতে না থাকে। আপনি একটা মেটাল নিয়ে আসলেন, নিচে একটুখানি পলিও বানালেন। তাহলে এই যে নিচের পলি আর উপরের মেটাল ওয়ান, এরা তো আলাদা লেয়ারে আছে, এদের মাঝখানে কানেকশন দিতে হবে না? কি দিয়ে দিব? কন্টাক্ট কাট। কন্টাক্ট। সো কন্টাক্ট কাট মাঝখানে দিব এভাবে। দেওয়ার পরে আপনার এখন আপনি এই পলির মধ্যে, সরি, এই মেটাল ওয়ানের মধ্যে লিখতে পারবেন এ, বিকজ আপনি ইনপুট দিবেন সবসময় মেটালের গায়ে। ঠিক আছে? আর আউটপুট নেবেন থেকে? আউটপুট তো নিব এই মেটাল থেকে, তাই না? যেটা অলরেডি মেটাল ওয়ান, সো আমি এখানে এফ লিখতে পারবো। আপনার সার্কিট ইনভার্টারের জন্য লেআউট অলমোস্ট ডান, কিন্তু এখনো একটা জিনিস বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে বডি কানেকশন দিবেন না? বডি কি কানেক্ট করা হয়েছে? আমি কিন্তু এই কানেকশনের মধ্যে কোথাও বডি কানেকশন দেখাইনি, কারণ বডি কানেকশনটা কেমন ছিল? বডি কানেকশনটা কেমন ছিল মনে পড়ে? বডি কানেকশনটা ছিল আপনারা যখন Source to এনমস এর ground. মধ্যে ছিলেন, এনমস এর বডিকে আমরা করব গ্রাউন্ড। তার মানে আমাকে খুঁজতে হবে আমার এখানে এনমসটা কোথায়। এনমস হচ্ছে নিচে, এখানে আছে এনমস নিচে। এই এনমসটার বডিকে আমার গ্রাউন্ড করতে হবে। এনমস এর বডিটা আসলে কোনটা? এনমস এর বডি হচ্ছে পুরো পি সাবস্ট্রেট না? জি স্যার। তার মানে আপনারা যে পুরো হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার এই পুরোটা হোয়াইট স্ক্রিন হচ্ছে পি প্লাস, মানে পি সাবস্ট্রেট। এই পুরোটা হোয়াইট স্ক্রিন হচ্ছে পি সাবস্ট্রেট। তার মানে এই পুরোটা হোয়াইট স্ক্রিন যে কোনো একটা জায়গায় যদি আপনি গ্রাউন্ড দিতে পারেন, তাহলে তো কাজ হয়ে গেল। তাহলে ধরেন এই পুরোটা হোয়াইট স্ক্রিন আমি একেবারে ডান দিকে ডান দিকে সবার উপরে, ধরেন আমি এই লোকেশনটা পছন্দ করলাম, বিকজ পুরোটাই তো হোয়াইট, মানে পুরোটাই তো পি সাবস্ট্রেট। ওই লোকেশনের মধ্যে, মানে এই জোনটার মধ্যে আমি চাচ্ছি তাকে গ্রাউন্ড করে দিব। তাহলে গ্রাউন্ডটা করব কিভাবে? গ্রাউন্ড সিগন্যালটা আসবে মেটালের মধ্যে, তার মানে এটা হবে মেটাল M1। পুরোটা হোয়াইট তো অলরেডি আপনার বডি, তাহলে কানেকশনটা হবে কিভাবে? একটা কন্টাক্ট দিয়ে আমি লিখে দিব, এই মেটালের উপরে লিখে দিব গ্রাউন্ড, দ্যাট মিন্স VSS। বুঝতে পারলেন? দেখেন ওইটা কিন্তু এনওয়েল এর বাইরে করেছি, এটা কিন্তু এনওয়েল এর বাইরে, বিকজ আপনার পিমসটা সেটা এনওয়েল এর ভেতরে আছে। আর পিমসটার বডিকে কি করতে হয়? ভিডিডি করতে হয় না? জি স্যার। আচ্ছা, তার মানে এই পিমসটার বডি আসলে কোনটা? এই এনওয়েলটা। জি স্যার। তার মানে এই এনওয়েলটাকে আপনার ভিডিডি বানাতে হবে। তাহলে নিয়ম কি? এই এনওয়েল এর যে কোনো একটা জায়গায়, ধরেন আমি এই জায়গাটা পিক করলাম, একটা মেটাল ওয়ান নিয়ে আসলাম, এবং তারপর এই মেটাল ওয়ানের মাঝখানে কন্টাক্ট কাট দিয়ে এই মেটালের সিগন্যালটা কি লিখে দিব? এটা হবে VDD ভিডিডি। ভিডিডি, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আছে আর কি। বলেন। স্যার এই যে ভিডিডি বা গ্রাউন্ড যে করতেছি আমরা, ঠিক আছে, হ্যাঁ, এটা স্যার হচ্ছে এই যে ভিডিডি যে রেইল আছে বা হচ্ছে বিএসএস রেইল আছে, এটার মধ্যে করলে হইতো না? আচ্ছা, আপনি এইমাত্র যে কথাটা বললেন, আমি এখন ওটার দিকে যাচ্ছি। উনি এইমাত্র যে কথাটা বলেছেন এটা কিন্তু ঠিক, আমি ওটার দিকেই যাব, এই জন্য এটা আঁকলাম। এই যে এইমাত্র দেখলেন ভিডিডি আর VSS যে এঁকেছি, এই
বিভিন্ন জায়গায় না করে ডিজাইনাররা সিম্পলিফাই করে কিভাবে? ডিজাইনাররা সিম্পলিফাই করে হচ্ছে এই যে ধরেন এইমাত্র এনওয়েল এর মধ্যে আমরা এই ভিডিডি বানালাম, তারা এই খুচরা একটা ভিডিডি একটা জায়গায় না দিয়ে তারা যেটা করে, তারা এইটাকে নিয়ে আসে হচ্ছে এখানে। তার মানে মেইন যে ভিডিডি ছিল সেখানেই তারা, দেখেন পার্থক্য কি, ভিডিডি তো ওখানে আছে, আমার আলাদা দেওয়ার দরকার কি? এখানে যদি আমরা কন্টাক্ট দিয়ে দিই তো কাজ হয়ে যাবে না? বুঝতে পেরেছেন সবাই? এবং ঠিক একই কাজ নিচেও করা হয় ভিএসএস এর ক্ষেত্রে এরকম। সো আপনারা সকল লেআউটের ডায়াগ্রামে এই জিনিসটা দেখবেন যে তারা মেইন ভিডিডি আর ভিএসএস এর ওখানেই কন্টাক্ট দিয়ে দিয়েছে, বিকজ ওটা দিয়ে আপনার বডি বায়াস হয়ে গেল। বুঝতে পেরেছেন? বিকজ এই যে নিচে করলাম এইটা আর উপরের ওইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। এইটা আর এটার মধ্যে যেরকম পার্থক্য নাই, ঠিক তেমনি এই পাশেও কিন্তু ভিএসএস এর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এটা কি সবাই ধরতে পেরেছেন? সো এই জন্য আমরা এই পোর্শনের এটুকু বাদ দিয়ে এই মেইনটাকেই রেখে দিতে পারি। একইভাবে এই কোনারোটাকে বাদ দিয়ে মেইনটার মধ্যেই কন্টাক্ট দিয়ে দিতে পারি। বুঝতে পারলেন? স্যার রেইলের মধ্যে কন্টাক্ট কার্ডটা দেওয়া দরকার কি স্যার? রেইলের মধ্যে, কারণ এই রেলটা কি ছিল? রেলটা তো ছিল একটা মেটালের মেটালের টুকরা, স্যার। ঠিক স্যার। যেটা একটা মেটাল M1 এর মেটালের টুকরা, যেখানে বাইরে থেকে আপনার এই ধরেন ভিএসএস টা আসছে, তার মানে ওই মেটালের মধ্যে গ্রাউন্ড এসে বসে আছে। কিন্তু আপনার গ্রাউন্ডটাকে কিন্তু বডিতে নিয়ে আসতে হবে। বডি হচ্ছে নিচে আছে সিলিকনের, উপরে মেটালের মধ্যে ভিএসএস আসছে, নিচে আছে বডি। জি স্যার। তাহলে এই নিচের বডি আর উপরের এই ভিএসএস এর যে মেটাল ওয়ানের তার, এদের মাঝখানে কানেক্ট করার জন্য আমাকে ড্রিল করে কানেক্ট করতে হবে না, ছিদ্র করে? তো ওই ড্রিল করাটাই হচ্ছে এই কন্টাক্ট। আর কন্টাক্ট একটা দিলেই কিন্তু হতো, এতগুলো কেন দিলাম? কন্টাক্ট একটা দিলেই হতো। এতগুলো দেওয়ার অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আপনি ধরেন একটা কন্টাক্ট দিয়ে ফ্যাব্রিকেট করতে শুরু করেছেন, কোনো কারণে যদি ফ্যাব্রিকেশন ডিফেক্টের কারণে ওই কন্টাক্টটা না হয়, ধরেন আপনার কন্টাক্ট ছিলই একটা, ফ্যাব্রিকেশন ডিফেক্টে একটা কন্টাক্ট ওই একটাই হয় নাই কোনো কারণে, তাহলে কিন্তু আপনার ডিভাইস কাজ করবে না। কিন্তু আপনার ধরেন 5টা কন্টাক্ট এভাবে দিয়েছেন, যে কোনো একটা বা দুইটা যদি কোনো কারণে ডিফেক্ট হয় সমস্যা নাই, বাকি 3টা তো আছে। বুঝতে পেরেছেন? এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার কন্টাক্ট কার্ড যদি একটা হয়, তাহলে উপর নিচের মাঝখানে আপনার কারেন্ট কন্ডাক্ট করার পাথ হচ্ছে একটা ভার্টিক্যালি। আপনার কন্টাক্ট যদি অনেকগুলো হয়, আপনার উপর নিচের মাঝখানে কারেন্ট পাস করার পাথ কয়টা ভার্টিক্যালি? অনেকগুলো না? যখন অনেকগুলো হবে তার মানে কি আপনার কন্টাক্ট রেজিস্ট্যান্স কমে যাবে না? সো আমরা মাল্টিপল কাট দেই হচ্ছে কন্টাক্ট এর ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে কমানোর জন্য, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমানোর জন্য মাল্টিপল কন্টাক্ট কাট দেই। সো যেখানে আমাদের সুযোগ থাকে মাল্টিপল কাট আনার, আমরা সেখানেই মাল্টিপল কাট দেই, যাতে করে ফ্যাব্রিকেশন ডিফেক্টে কানেকশন ডিসকানেক্ট হওয়ার স্কোপ না থাকে, এবং যাতে করে আমাদের কন্টাক্ট কাটের যে রেজিস্ট্যান্স থাকবে ইকুইভ্যালেন্ট, সেটা যাতে করে কমাতে পারি। আরো রিজনিং আছে, বাট আপাতত এই দুটো জানলেই চলবে। বুঝতে পেরেছেন সবাই? স্যার তাহলে আমরা মিডলের পোর্শনটাতে মানে একটা কন্টাক্ট কাট না দিয়ে ম্যাক্সিমাম যত পারি ওইটা দেওয়ার ট্রাই করব। মিডল পোর্শন মানে হচ্ছে এটা মিন করছেন? হ্যাঁ স্যার, এটা তারপরে সোর্স আর ড্রেন এগুলো। আচ্ছা আচ্ছা, সোর্স আর ড্রেনে কিন্তু আপনার লিমিটেশন আছে। কেন লিমিটেশন আছে? আপনার উইথ, আপনারা সাইজিং করেছেন না, আবার আপনার তো উইথ ফিক্স করা, এই উইথ তো আপনি মন মতো নিতে পারবেন না। মনে আছে আমরা উইথ এর আগে সাইজিং শিখেছি না ট্রানজিস্টর? সো ওইখান থেকে আপনি উইথ পেয়ে গেছেন, উইথ কিন্তু আপনার ফিক্সড, আপনি কিন্তু উইথ বাড়াতে পারছেন না। এখন ধরেন আমি বললাম, উদাহরণ হিসেবে বলছি, আপনার এই উইথ হচ্ছে 60, উদাহরণ বলছি 60 ন্যানোমিটার, আর বললাম একটা কন্টাক্টের সাইজ হয় 40 ন্যানোমিটার, উদাহরণ হিসেবে বলছি, জাস্ট এক্সাম্পল। তাহলে এখন বলেন এই 60 এর মধ্যে কয়টা কন্টাক্ট বসবে এই বরাবর? একটা একটা বেশি তো বসতে পারছেন না। না স্যার, এই জন্য আমি এখানে একটা এঁকেছি। কিন্তু আপনি যিনি প্রশ্ন করেছেন তিনি কিন্তু এটা ঠিক বলেছেন। ওখানে যদি এমন হতো যে ওটা 60 না, ওটা ধরেন 200, তাহলে কিন্তু আমি একটা কন্টাক্ট বসাতাম না, তখন আমি ওখানে 3-4টা কন্টাক্ট বসতাম। সো যিনি কোশ্চেন করেছেন ঠিকই করেছেন।
যদি সুযোগ থাকে আমি করব, বাট সুযোগ না থাকলে কিছু করার নাই। সো এই উইডথের এই জোনগুলো ডিপেন্ড করবে উইডথের ভ্যালুর উপরে। সুযোগ থাকলে মাল্টিপল কন্টাক্ট দিব, ঠিক আছে, কিন্তু সুযোগ না থাকলে একটা অ্যাটলিস্ট দিতেই হবে। আর পলির এই জোনের ক্ষেত্রে আপনি বেশি কন্টাক্ট দিতে পারবেন না। পলির এখানে আপনি একটা কন্টাক্টই দিবেন, কারণ এখানে আপনি মেটাল দিয়ে কাজ করছেন, তো এই মেটালের লেয়ারকে আপনি বেশি মোটা করতে পারবেন না। বিকজ আমরা যদি এখানে এই জোনে মাল্টিপল কন্টাক্ট দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু এই মেটালটা বড় হতে শুরু করবে। আপনারা কিন্তু বেশি বড় মেটাল রাখবেন না আপনার সার্কিটের মধ্যে, কিন্তু আপনার যত আপনি ছোট করে আঁকতে পারেন তত হচ্ছে বেটার, বিকজ আপনার রিসোর্স অ্যাভেলেবল রাখতে হবে। ছোট করতে গিয়ে আবার একটা মিনিমামের কম বানাতে পারবো না, ওই মিনিমামটাকেই বলা হয় ডিজাইন রুল। ছোট করতে করতে একটা মিনিমামের কম আমরা করতে পারবো না, ওটাকে বলা হয় ডিজাইন রুল। আর এখন আমি ডিজাইন রুলে আসবো। ডিজাইন রুল বলতে আপনাকে মোটামুটি 4টা জিনিসের উপরে এমফাসিস দিতে হবে। আরো অনেক ডিজাইন রুল আছে, বাট আপনারা ব্যবহার যখন শুরু করবেন ল্যাবে, দেখবেন যে ওই 4টাই ঘুরে ফিরে আপনার লাইফে বেশি আসছে। সেটা হচ্ছে উইথ রিলেটেড ডিজাইন রুল, উইথ রিলেটেড ডিজাইন রুল, স্পেসিং রিলেটেড ডিজাইন রুল, এনক্লোজার রিলেটেড ডিজাইন রুল, আর হচ্ছে ওভারল্যাপ রিলেটেড ডিজাইন রুল। এই 4টা আপনার ঘুরে ফিরে বেশিরভাগ সময় আসবে। আমার কথাটা বুঝতে পারলেন? উইথ রিলেটেড ডিজাইন রুল, স্পেসিং রিলেটেড ডিজাইন রুল, এনক্লোজার রিলেটেড ডিজাইন রুল, আর ওভারল্যাপ রিলেটেড ডিজাইন রুল আপনার ঘুরে ফিরে বারবার আসবে। এই 4টা আপনার রুল বুকে যা লেখা আছে আপনি সেটা ফলো করতে বাধ্য। এবং এই রুলগুলো বলা হবে মিনিমাম রুল। তার মানে আপনাকে বলা হবে মিনিমাম উইথ রুল, আপনাকে বলা হবে মিনিমাম স্পেসিং রুল, আপনাকে বলা হবে মিনিমাম এনক্লোজার রুল, আপনাকে বলা হবে মিনিমাম ওভারল্যাপ রুল। তার মানে মিনিমাম উইথ বানাতে হবে, মিনিমাম স্পেসিং দিতে হবে, মিনিমাম এনক্লোজার রাখতে হবে, মিনিমাম ওভারল্যাপ করতে হবে। এইগুলা সব মিনিমাম বলা থাকবে। সো আপনারা এই মিনিমামটুকু মানতে বাধ্য, তা না হলে আপনার ডিজাইন রুল চেক যখন করবেন দেখবেন সে এরর বলবে, আর এরর মানে আপনি আর আগাতে পারবেন না, আপনাকে এরর লেস বানাতেই হবে। প্রোভাইডেড এই যে মিনিমাম বললাম, তাহলে আপনারা আমাকে এখন বলবেন যে কি দরকার তাহলে মিনিমাম নিয়ে ঝামেলা করার। আমি বড় বড় করে রাখি সবগুলা, সবাইকে অনেক বড় বড় করে বানাবো যাতে করে মিনিমাম এক্সিড করে যায়, কোনো রিস্ক নাই। আপনি আবার মন মতন বড় করতে পারবেন না এই কারণে, কারণ যত বড় করবেন তত ক্যাপাসিটেন্স বাড়বে, আর যত ক্যাপাসিটেন্স বাড়বে আপনার সার্কিট তত বেশি স্লো হবে এবং তত বেশি পাওয়ার কনজিউম করবে এবং হিউজ এরিয়া নিবে। তার মানে কি, যত বড় করবেন 3টাতেই লস, এরিয়া বেশি নিবে, পাওয়ার কনজিউম করবে বেশি, ডিলে হবে বেশি। আপনি কখনোই বড় করতে পারবেন না। আপনার উদ্দেশ্য হবে যত ছোট করা যায়। ওই যত ছোট করতে করতে আপনি হঠাৎ করে এই মিনিমাম রুলে গিয়ে আটকে যাবেন। তার মানে যেই মিনিমাম রুল আপনাকে বলে দেওয়া হবে আপনাকে এক্স্যাক্টলি সেই রুল ফলো করেই আঁকতে হবে। তার চেয়ে বড়ও করবেন না, ছোটও করবেন না। এই কারণে ল্যাবে যখন কাজ করবেন ওখানে আপনাকে রুলার বা স্কেল নিয়ে কাজ করতে হবে। ওখানে একটা রুলার বা একটা স্কেল আছে, ওই রুলার আর স্কেলটাকে আপনাকে সবসময় নিয়ে এসে মাপতে হবে যে যা হওয়ার কথা তা আমি করেছি কিনা, বড়ও করবো না ছোটও করবো না। সবাই কি ক্লিয়ার এই ব্যাপারে? যা বলা আছে এক্স্যাক্টলি তাই করবেন, বড়ও করবেন না ছোটও করবেন না। বড় করবেন না কারণ তাহলে ক্যাপ বাড়তে থাকবে দিন দিন, ডিলে হবে, পাওয়ার কনজিউম করবে বেশি, এরিয়া নিবে বেশি। ছোট করতে পারবেন না বিকজ ছোট করলেই ভায়োলেট করে ফেলবেন ডিজাইন রুল। ডিজাইন রুল ভায়োলেট করলে আপনি সার্কিট নিয়ে কন্টিনিউ করতে পারবেন না, আপনাকে কোনো ভায়োলেশন রাখা যাবে না সার্কিটের মধ্যে। সবাই ক্লিয়ার? এখন এই রুল গুলো কি কি সেটা জাস্ট চট করে দেখাই দিই, খুবই সহজ, আপনার নাম থেকে বুঝতে পারছেন। উইথ মানে হচ্ছে এই যে আমরা এখানে লেআউটটা এঁকেছি, এই লেআউটের দিকে তাকান। উইথ বলতে মিন করা হচ্ছে, ধরেন আমি একটা কন্ট্যাক্ট যদি কনসিডার করি, আমি এই কন্ট্যাক্ট কনসিডার করলাম, বলে দেয়া হলো এই কন্ট্যাক্টের উইথ এর রুল আপনাকে বলা হয়েছে। ফর এন এক্সাম্পল এটা বললাম 24 ন্যানোমিটার। তার মানে এই কন্ট্যাক্টের সাইজ, তার দৈর্ঘ্য এবং প্রস্থ এই দিক বরাবর এবং এই দিক বরাবর 24 ন্যানোমিটার হতে বাধ্য। আপনি যদি এই দিক বরাবর তাকে বড় করেন, কিন্তু এদিক বরাবর ধরেন আপনি করলেন 30, কিন্তু এইখানে আপনি 24 না করে করেছেন 20, হবে না। এটা আপনার মিনিমাম উইথ। অর্থাৎ আপনাকে এদিকেও 24 করতে হবে, উপরেও 24 করতে হবে। সো যা বলা থাকবে এক্স্যাক্টলি সেই উইথ আপনাকে উভয় দিকে, হাইট এবং উইথ উভয় দিকে মেনটেন করতে হবে। এটাকে বলা হচ্ছে মিনিমাম উইথ রুল। বুঝতে পারলেন?
আচ্ছা, স্পেসিং রুলটা কি? স্পেসিং রুল হচ্ছে, সবাই একটু দেখেন, আমি যখন এখানে এই জোনে, আমি যখন এখানে মাল্টিপল কন্টাক্ট আঁকলাম, দেখেন একটা কন্টাক্ট থেকে আরেকটা কন্টাক্টের মাঝখানে একটা গ্যাপ রেখেছি না? এই গ্যাপটা রাখার একটা মিনিমাম রুল আছে, এইটাকে বলা হয় মিনিমাম স্পেসিং রুল। একটা থেকে আরেকটার মাঝখানে স্পেস কতটুকু হবে সেটার রুল। দেখেন উপরে যখন আমি এঁকেছি, এখানে এই এই মার্ক করা জায়গাটার দিকে তাকান, এখানে দেখেন আমাদের একটা মেটাল গেছে এখানে এই বরাবর, আরেকটা মেটাল গেছে এই বরাবর, এই দুই মেটালের মাঝখানে একটা গ্যাপ রেখেছি না? এই গ্যাপটা মিনিমাম যতটুকু রাখতে হয় এটাকে বলা হয় মেটাল ওয়ান এর জন্য মিনিমাম স্পেসিং রুল। প্রত্যেকটা লেয়ারের জন্য এই রুলগুলো কিন্তু আলাদা হবে। মানে হচ্ছে যে মেটালের জন্য একটা মিনিমাম স্পেসিং রুল বলে দিবে যে কত ভ্যালু, পলির জন্য মিনিমাম কতটুকু হবে সেটা বলে দিবে পলির জন্য কত, আপনার এন প্লাস ডিফিউশনের জন্য কত হবে সেটা বলে দেওয়া হবে এন প্লাস ডিফিউশনের জন্য কত, পি প্লাসের জন্য কত হবে বলে দেওয়া হবে। এগুলো কিন্তু একটা থেকে একটা আলাদা হবে ভ্যালু। এই জন্য আপনারা ল্যাবের শিটে দেখবেন যে একটা বড় টেবিল দেওয়া হয়েছে, যে টেবিলের মধ্যে ভ্যালুগুলো লেখা আছে। আপনার মুখস্থ করতে হবে না, আপনারা যখন কাজ করবেন ওই টেবিলটা বের করে সামনে রাখলেই যখন যেটা লাগবে ওই ভ্যালুটা দেখে নিয়ে ওইটা মেপে নিয়ে বসাবেন। তাহলে এটা হচ্ছে উইডথ এবং স্পেসিং। এনক্লোজার কি? এনক্লোজারটা হচ্ছে এই যে মাঝখানে আমার এই দাগটাকে সবাই দেখতে পাচ্ছেন, এই দাগটা, এই অ্যারোটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। দেখেন এই অ্যারোটা নিয়ে এসে আমি আপনাকে মাঝখানে একটা জোনে এইখানে একটা কন্টাক্ট এঁকেছি, আর বাইরে দিয়েছি পলি, তার বাইরে দিয়েছি মেটাল ওয়ান। কন্টাক্টটা দিয়েছি সবার ভেতরে, তো কন্টাক্টকে কাভার করে আছে কে? বাইরে দিয়ে আউটার সারফেসে আছে পলি। তার মানে এই যে পলি আর কন্টাক্টের দূরত্ব দেখতে পাচ্ছেন, ক্লিয়ার করে রাখি, ধরেন আঁকাটা আবার আঁকলে সহজ হবে বুঝতে। ধরেন আমাদের এখান দিয়ে পলি কি গেছে, দাদিস দাদা খাওয়ান যা গরম না এইটা দাদিস এটা সর্বনাশ। খাওয়ান যা গরম বেশি গরমই দুধ না তুমি আনছো কেমন এটা আচ্ছা এখন সবাই শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, এই দেখেন আমি লাল যে পলিটা ছিল আর বাইরে যেই সবুজ রঙের মেটাল ওয়ান ছিল, এর মাঝখানে যখন কন্টাক্টটা আঁকলাম আমি কিন্তু মাঝখানে বরাবর এঁকেছি, এবং এইদিকে একটু ফাঁকা রেখেছি, এদিকে ফাঁকা রেখেছি পলির জন্য, এ পাশে রেখেছি, এ পাশে রেখেছি। মানে হচ্ছে পলি চারপাশ দিয়ে মেটাল এই কন্টাক্টকে ঘিরে রেখেছে, পলিটা চারপাশ দিয়ে আপনার কন্টাক্টকে ঘিরে রেখেছে। এই চারপাশে যতটুকু যতটুকু জায়গা গ্যাপ রেখে সে ঘিরে রাখবে এটাকে বলা হয় এনক্লোজার। এইটা বলে দিবে, ধরেন বলে দিল 4 ন্যানোমিটার, তার মানে চারপাশে আপনাকে 4 ন্যানোমিটার করে জায়গা ছাড়তে হবে, চারপাশে 4 ন্যানোমিটার করে জায়গা ছেড়ে মাঝখানে কন্টাক্টকে বসতে হবে। এটা হচ্ছে কন্টাক্ট টু পলি এনক্লোজার রুল। একইভাবে এই মাঝখানের কন্টাক্ট টু মেটালেরও একটা থাকবে, তার মানে কন্টাক্ট টু মেটাল, এই কন্টাক্ট টু মেটাল, এই কন্টাক্ট টু মেটাল, এটা হচ্ছে কন্টাক্ট টু মেটাল এনক্লোজার রুল। তার মানে মেটালটা কন্টাক্টের চারপাশে কতটুকু গ্যাপ নিয়ে বসবে, ফাঁকা থাকতে হবে, ওটাকে বলা হচ্ছে মেটাল টু কন্টাক্ট এনক্লোজার রুল। সবাই বুঝতে পেরেছেন? আরেকটা রুল হচ্ছে, ধরেন আপনার একটা এরকম কোন লেয়ার গেছে আর এখান দিয়ে আপনার আরেকটা এরকম চলে গেল, এই দুটা যে ওভারল্যাপ করছে, এই ওভারল্যাপ করার ক্ষেত্রে কতটুকু মিনিমাম ওভারল্যাপ করাতেই হবে, এটাকে বলা হয় ওভারল্যাপ রুল। বুঝতে পারলেন? তাহলে উইথ রুল দেখলেন, স্পেসিং দেখলেন, এনক্লোজারটা দেখলেন, এবং ফাইনালি ওভারল্যাপ রুল হচ্ছে একটা দিয়ে যখন আরেকটা উপর দিয়ে যাবে তখন কতটুকু ওভারল্যাপ করাতেই হবে, সেই মিনিমাম ওভারল্যাপ রুলটাকে আমরা বলছি মিনিমাম ওভারল্যাপ রুল। এইগুলো হচ্ছে overlap- বেসিক। জি জি বলেন। স্যার ওভারল্যাপটা কি পলি এবং মেটালের নাকি হচ্ছে স্যার মেটালের শুধু? না 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 না, এটা হচ্ছে পার্টিকুলার আপনার লেয়ারের উপর নির্ভর করবে। যেমন এটা ওভারল্যাপ রুলটা আপনি মেটালের জন্য পাবেন না, ওভারল্যাপ রুলটা আপনি মেটাল টু পলির ক্ষেত্রেও পাবেন না, কারণ পলি আর মেটালের ক্ষেত্রে ওভারল্যাপ করানোর এই ব্যাপারটা নাই, তাদের ক্ষেত্রে এনক্লোজার আছে।
ঠিক আছে, পলি আর মেটালের ক্ষেত্রে এনক্লোজার আছে। ওভারল্যাপটা আমরা পাবো হচ্ছে ধরেন এইরকম জোনে, মানে হচ্ছে আমাদের ডিফিউশন থেকে কতটুকু এক্সটেনশন থাকতে হয় পলির, এইটুকুকে আমরা বলতে পারি ওভারল্যাপ করানো। কতটুকু এক্সটেনশন যাচ্ছে এটা ধরেন বলে দেওয়া হচ্ছে 10 ন্যানোমিটার। তার মানে হচ্ছে আপনি যদি এরকম করেন তাহলে হবে না, এরকম করলে হবে না, আপনাকে এটাকে ওভারল্যাপ করায় এক্সটেন্ড করাতে হবে এই পর্যন্ত, 10 ন্যানোমিটার পর্যন্ত। বুঝতে পারলেন? জি স্যার। এছাড়া মোটামুটি রুল আপনারা এইগুলো, এছাড়া আরো কিছু রুল, মানে আমরা এখন এগুলো সব বেসিক রুলের নাম বললাম, আরো কিন্তু বেশ কিছু অ্যাডভান্স রুল থাকবে, যেরকম আপনারা পিআর এর আছে, প্যারালাল রান লেংথ রুল বলে আছে, স্টেপ হাইট রুল আছে, এরিয়া মিনিমাম এরিয়া রুল আছে। ওগুলো আমাদের এখন আমরা যে পার্টিকুলার নোডে কাজ করছি 45 বা 90 ন্যানোমিটারে, ওখানে এগুলো জরুরি না। আপনারা যখন সাব 7 ন্যানোমিটারে আসবেন, দ্যাট মিনস যখন 7 ন্যানোমিটারের নিচে নামবেন, তখন সাধারণত ওই অ্যাডভান্সড ডিআরসি গুলো লাগে, ডিজাইন রুল গুলো লাগে, কিন্তু ওগুলো আমাদের ফর দ্য টাইম বিং লাগবে না, তো এই জন্য ওগুলোর কথা বললাম না। জাস্ট নামগুলো হচ্ছে এরকম, ধরেন প্যারালাল রান লেংথ বা স্টেপ হাইট রুল আছে, অথবা ধরেন মিনিমাম এরিয়া রুল, এরকম ধরনের কিছু ম্যানুফ্যাকচার করার জন্য পার্টিকুলার কিছু রুল আছে যেটা ম্যানুফ্যাকচারাবিলিটি বাড়ায়। সেই রুলগুলো আমাদের এই মুহূর্তে লাগছে না, তো ওই জন্য ওগুলোর কথা মেনশন করছি না। মোটামুটি আপনার এরকম 4 টাইপের জিনিসই লাগবে। আর আমরা এই রুলগুলো তো আপনার মেপে মেপে আঁকতে হবে ল্যাবে। যখন থিওরিতে বা ক্লাসে করছেন তখন তো আর এই রুলের ব্যাপার নাই, কারণ তখন আমরা ধরে নেই যে আপনার লেয়ার গুলোর মাঝখানে একটু গ্যাপ থাকলেই আমি ধরে নেবো যে আচ্ছা আপনি রুল ফলো করেছেন। তাহলে আমাকে আপনারা বলেন, আজকে যে ইনভার্টারের লেআউটটা দেখলাম, এটাকে সবাই বুঝতে পেরেছেন মোটামুটি? জি স্যার। এবং এখানে কিন্তু দেখেন আমি 5টা জিনিসই মেনশন করেছি, 5টা জিনিস আমি মেনশন করেছি, এবং আপনাকে মেক শিওর করতে হবে এই 5টা জিনিস আছে। আপনাকে মেনশন দেখাতে হবে যে আপনার ওখানে কন্টাক্ট থাকবে, এন প্লাস ডিফিউশন থাকবে, পি প্লাস ডিফিউশন থাকবে, মেটাল থাকবে এবং পলি থাকবে। এই 5টা জিনিস আপনার থাকতে হবে, তা না হলে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না প্রপারলি। সো লেআউটের মধ্যে এই 5টা জিনিস দিয়ে আপনারা লেআউটটা অবশ্যই বানাবেন। আর লেআউট কিন্তু দেখাচ্ছি হচ্ছে টপ ভিউ, সবাই বুঝেন, এটা কিন্তু টপ ভিউ দেখালাম। তো আজকে আমরা ইনভার্টার পর্যন্ত দেখলাম, নেক্সট দিন আমরা অন্য সার্কিট গুলো দেখবো, ন্যান্ড 2, ন্যান্ড 3, তারপর দেখবো যে কিভাবে আমরা লেআউটকে একটুখানি অপটিমাইজ করতে পারি, কাছাকাছি আনতে পারি, এগুলো নেক্সট দিন দেখবো, এবং তারপর ফার্দার ক্যাপাসিটেন্স এস্টিমেশন ওগুলো ধীরে ধীরে আসবে। আর আপনাদের লেআউট থেকে স্টিক ডায়াগ্রামের নাম শুনবেন, সো লেআউট টু স্টিক ডায়াগ্রাম কনভার্সন, ওটাও আমরা নেক্সট দিন দেখবো। এগুলো সব আজকে দেখানোর প্ল্যান ছিল, কিন্তু সময় করতে পারলাম না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এই পর্যন্তই।